পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা যে তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ, এই চ্যাপ্টার অর্থাৎ থার্ড চ্যাপ্টার আমরা 2 নম্বরের অবজেক্টিভের প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। যে অবজেক্টিভগুলো 2017 থেকে 2025 সাল পর্যন্ত এসেছিল। তোমরা জানো করোনার জন্য যে 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি এবং 2022 সালে 5ম অধ্যায় অবধি কিন্তু অবজেক্টিভ পরীক্ষা হয়েছিল। কাজেই 2022 সালের কিন্তু এখানে কোশ্চেন, 21 সালের কোশ্চেন নেই। কাজেই সেইভাবেই কিন্তু তোমাদের রেডি হবে। আর কয়েকটা বিষয় দেখেছো যে বিগত কয়েক বছর ধরে মাধ্যমিকে ইতিহাস কোশ্চেনটা একটু কেমন হচ্ছে, প্রথাগতভাবে পড়লে হবে না, তার জন্য দরকার যথেষ্ট পরিকল্পনা মাফিক পড়তে। তাই দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং মাধ্যমিকে খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেটা আমি তোমাদের মধ্যে তুলে ধরতে চেয়েছি, যাতে আমাদের শিক্ষার্থীরা ইতিহাসে একটা ভালো নাম্বার পেয়ে টোটালে একটা ভালো নাম্বার পায়। কারণ যারা 70-80% বা 85-90% বা তার উপরে নাম্বার পাচ্ছ, তাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ 7টা সাবজেক্টেই কিন্তু খুব ভালো নাম্বার পেতে হবে। কারণ একটি পেপারে কম নাম্বার বা একটি সাবজেক্টে কম নাম্বার হলে কিন্তু পুরো রেজাল্টটাই খারাপ হয়ে যাবে। কাজেই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2017 থেকে 2025 সাল পর্যন্ত যে প্রশ্ন এসেছে, সে অবজেক্টিভ হোক, 2 নম্বর হোক বা 4 নম্বর বা 8 নম্বর হোক, সেগুলো আমরা আলোচনা করে দিচ্ছি এবং 2 বা 4 বা 8 নম্বরে আমরা যে নোটগুলো দিচ্ছি সেগুলো কিন্তু বুঝিয়ে দিই। কারণ আমরা মনে করি যদি নোটটা তুমি বুঝতে না পারো, সেই নোটের কিন্তু কোনো দাম থাকে না। প্রত্যেকটা নোটই খুব ভালো। কি বই মানে পাঠ্য বই, সহায়িকা বই, ইউটিউবের নোট বা শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ যেসব নোট দেন সবই খুব উন্নত মানের, কিন্তু সেই নোটটা যদি তুমি বুঝতে না পারো সেটা কিন্তু কোনো দাম থাকে না। তাই আমরা মনে করি পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সামনে যে নোটটা তুলে ধরেছি সেই নোটটা কিন্তু বুঝিয়ে দিই। কাজে তুমি যদি বুঝতে পারো অর্থাৎ আত্মস্থ করতে পারো, তাহলে পড়ে কিন্তু তুমি পরীক্ষায় অবশ্যই ভালো নাম্বার পাবে। দেখতেই পাচ্ছ তৃতীয় অধ্যায়টা 2 নম্বরের 2টো করে কোশ্চেন থাকবে, 4 নম্বর থাকবে এবং এই চ্যাপ্টারটা খুবই কিন্তু সোজা। তা চলো, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে 2রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে 2026 সালে এবং 6ই ফেব্রুয়ারি তোমাদের 2026 সালে মাধ্যমিক পরীক্ষা ইতিহাসটা। তা চলো এবার আমরা এই তৃতীয় অধ্যায় 2 নম্বর কিন্তু শুরু করি। দেখো, এই তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্নটা, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ ছিল? এটা মাধ্যমিক 2017 এবং 2020 সালে এসেছে। আমরা জানি যে 1918 সাল থেকে 1996 সাল পর্যন্ত ভারতে ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন। আরবে এই ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন আব্দুল ওয়াহাব এবং ভারতে সৈয়দ আহমদ, এবং এই সৈয়দ আহমদ এবং পরবর্তীকালে দুদু মিয়া বা নোয়া মিয়া এই আন্দোলনকে চালিত করেছিলেন। এবং এই ফরাজি আন্দোলন ইংরেজ বা জমিদারদের যে অত্যাচার বা শোষণ, তার বিরুদ্ধে কিন্তু যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল শরীয়তুল্লাহ এবং পরবর্তীকালে দুদু মিয়া বা নোয়া মিয়ার নেতৃত্বে, ইতিহাসে তাই ফরাজি আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের প্রাথমিক যে লক্ষ্য ছিল সেটা হলো ইসলাম ধর্মে যে অমুসলিম বা ইসলামীয় যে রীতিনীতি বা পদ্ধতি ঢুকে গেছে সেগুলোকে সংস্কার বা দূর করা এবং ইসলামকে তার বিশুদ্ধ রূপ, যে প্রথমের যে রূপ ছিল বিশুদ্ধ, সেই বিশুদ্ধ রূপে পরিণত করা এবং ভারতকে দারুল হারব অর্থাৎ শত্রুর দেশ থেকে বা বিধর্মীর দেশ থেকে দারুল ইসলাম বা ধর্মীয় দেশে পরিণত করা। দ্বিতীয় দেখো পরের প্রশ্নটা, নীলকর সাহেবরা কিভাবে অত্যাচার করত? এটা মাধ্যমিক 2017 সালে এসেছে। নীলকর সাহেবরা যে এদেশে আমরা জানি ইংল্যান্ডের 1760 সালে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হলে নীলের চাষের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং বাংলায় কিন্তু তার নীল চাষিদের উপরও অত্যাচার বৃদ্ধি পায়। এবং নীলকর সাহেবদের যে অত্যাচারের প্রতিবাদে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে 1859-60 সালে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস বা মালদার রফিক মণ্ডলের নেতৃত্বে যে বিদ্রোহ গড়ে উঠেছিল তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। এই নীলকর সাহেবরা চাষিদের নানাভাবে শোষণ বা অত্যাচার করত। যেমন কোনো যদি অবাধ্য চাষি হতো, নীল চাষ করতে রাজি হতো না, তাদের প্রচণ্ড লাঠিপেটা করা হতো, এমনকি মেরেও ফেলা হতো। এবং
তাদের গরু বাছুর সহ তাদের নীলকুঠিতে আটকে রাখা হতো, ঘরে আগুন ধরিয়ে দেওয়া হতো, বা তাদের যে স্ত্রী বা কন্যা যাই বলি না কেন তাদের কিন্তু সম্মানহানিও করা হতো। কাজে আমরা দেখছি নীলকর সাহেবরা বাংলার তৎকালীন চাষিদের উপর যে অমানবিক অত্যাচার করেছেন সেটা কিন্তু দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন। পরের প্রশ্নটা দেখো, দুদু মিয়া কেন স্মরণে, এটা 18 সালে এসেছিল। আমরা একটু আগেই বললাম আব্দুল ওয়াহাব যে আরবে যে ফরাজি আন্দোলন গড়ে তুলেছে, পরবর্তীকালে ভারতে সৈয়দ আহমদ এবং শরীয়তুল্লাহ যে আন্দোলন গড়ে তুলেছিলেন ভারতবর্ষে, এবং শরীয়তুল্লাহের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া এই ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন, এবং তিনি এই ফরাজি আন্দোলনের নেতৃত্বকালে বিশেষভাবে স্মরণীয় আছেন, কারণ তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন, রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তি ছিলেন, এবং ভারতে ফরাজি আন্দোলনের কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। এবং তার লক্ষ্য ছিল এই ফরাজি আন্দোলন বা তার লক্ষ্য ছিল জমিদার ও ব্রিটিশ শাসকদের অবসান ঘটিয়ে ভারতবর্ষে সেই স্বাধীন মুসলমান শাসন অর্থাৎ ইসলামীয় বা মুঘল বা ইসলামীয় শাসনের বা সুলতানি শাসন প্রতিষ্ঠা করা। এবং তার নেতৃত্বে এই আন্দোলন যে ধর্মীয় আন্দোলন ছিলেন তার পিতার আমলে অর্থাৎ শরীয়তুল্লাহ যে ফরাজি আন্দোলনকে একটি ধর্মীয় মোড়কে আন্দোলন গড়ে তুলেছিলেন, কিন্তু এই দুদু মিয়া বুঝতে পেরেছিলেন ধর্মীয় আন্দোলনের মাধ্যমে কিন্তু জনগণকে অতটাভাবে আকৃষ্ট করা যাবে না, তাই তিনি এর সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়টিকে যোগ করে তিনি এই আন্দোলনের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছেন। এর থেকে তার কিন্তু বিচক্ষণতা বা বুদ্ধি বা দূরদৃষ্টিতার পরিচয় পাওয়া যায়। পরের প্রশ্নটা দেখো, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা দেখো, এটা 18 সালে এসেছিল। আমরা জানি 1859-60 সালে বাংলা নীল চাষকে কেন্দ্র করে বিষ্ণুচরণ বিশ্বাস বা দিগম্বর বিশ্বাস বা মালদার রফিক মণ্ডলের নেতৃত্বে অত্যাচারের বিরুদ্ধে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে নীল বিদ্রোহ গড়ে উঠেছিল, এবং এই নীল বিদ্রোহ যে সকল মধ্যবিত্ত বা শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী সম্প্রদায় সমর্থন করেছিলেন তাদের মধ্যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন অন্যতম, কারণ তিনি তার এই পত্রিকার মাধ্যমে নীল বিদ্রোহীদের যে পক্ষ অবলম্বন করে জনমত গঠন করার চেষ্টা করেছিলেন। তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে যে ইংরেজদের অত্যাচারের কাহিনী কিন্তু সুন্দরভাবে পরিস্ফুটিত করে তুলেছিলেন, যার ফলে কিন্তু কিছু মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের ইংরেজদের সুশাসন বা মানব সত্তার প্রতি কিন্তু যে গর্ববোধ ছিল সেই মোহভঙ্গ হয়েছিল, এবং তিনি প্রয়োজনে নীল চাষিদের নানাভাবে কিন্তু আর্থিক সাহায্য প্রদান করেছিলেন। ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের প্রায় শুরুতে যে সকল বিদ্রোহ হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ। এই বিদ্রোহের সময়কাল ছিল 1763 থেকে 1860 সাল পর্যন্ত। দেবী চৌধুরী রানী, ভবানী পাঠক প্রমুখের নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু এই আন্দোলন প্রাথমিক পর্বে যথেষ্ট উন্মাদনা সৃষ্টি করলেও কিছুকালের মধ্যে এই আন্দোলন কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হন, এবং ঐতিহাসিকগণ এই ব্যর্থতার কারণ নির্দেশ করতে গিয়ে যে সকল দিকগুলোর উপর চিহ্নিত করেছেন সেগুলো হলো, একটা হচ্ছে বিদ্রোহীদের পূর্ব অভিজ্ঞতা ও নেতৃত্বের অভাব, 2 নম্বর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো উন্নত অস্ত্রশস্ত্র বা যোগাযোগ বা ক্ষমতা তাদের ছিল না, 3 নম্বর অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্রোহীদের সাথে প্রয়োজনে সাহায্য করা, এটার কিন্তু অভাবের দরুন কিন্তু এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এই 3টে যে পয়েন্ট বললাম, এই চ্যাপ্টারে যে কোনো যদি বিদ্রোহ আসে কেন ব্যর্থ হলো এই পয়েন্টগুলো তুলে ধরলেই কিন্তু হবে, কাজে এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটা দেখো, নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। আমরা একটু আগেই বলেছি 1859-60 সালে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে নীল চাষকে কেন্দ্র করে যে বিদ্রোহ গড়ে উঠেছিল, যা নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস বা দিগম্বর বিশ্বাস বা মালদার রফিক মণ্ডল, তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। এবং নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিরা কিন্তু বিশেষভাবে সাহায্য করেছিলেন এই বিদ্রোহীদের, যেমন এই খ্রিস্টান মিশনারিরাই সর্বপ্রথম এই বিদ্রোহীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। 2 নম্বর নীলকর সাহেবদের অত্যাচার এবং শোষণের মাত্রা তারা কিন্তু বিভিন্ন সংবাদপত্র তুলে ধরেছিলেন, এবং নীলকরদের অত্যাচারের কথা ব্রিটিশ পার্লামেন্টে নজরে আনার জন্য জেমস লং দীনবন্ধু মিত্রকে দিয়ে যে
নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, যার ফলে ইংরেজিতে অনুবাদ করার ফলে শুধু বাংলার মধ্যে এই সীমাবদ্ধ রইল না, ভারত ছাড়িয়ে সারা ইউরোপ ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল এবং ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত এর তীব্র নিন্দা করা হয়েছিল, যার কৃতিত্ব অবশ্যই প্রাপ্য এই খ্রিস্টান মিশনারিদের। পরের প্রশ্ন দেখা, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী? এটা 2020 সালে এসেছিল। বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম ভূমিজ অঞ্চলের এই অঞ্চলের অধিবাসীরা চুয়ার বলা হয় এবং চুয়ারা দুর্জন সেন, রানী শিরোমণি প্রমুখের নেতৃত্বে যে বিদ্রোহ ঘোষণা করে ইতিহাসে চাই চুয়ার বিদ্রোহ নামে পরিচিত এবং ভারতের ইতিহাসে এই চুয়ার বিদ্রোহের গুরুত্ব বিশেষ অপরিসীম, কারণ এই বিদ্রোহটাই ছিল প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ কি, তখন তোমাদের কিন্তু চুয়ার বিদ্রোহ লিখতে হবে। 2 নম্বর, জমিদার ও চুয়ারদের ঐক্যবদ্ধ সংগ্রাম শেষ পর্যন্ত কৃষক বিদ্রোহগুলিকে অনুপ্রাণিত করে এবং চুয়ারদের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য কোম্পানি কিন্তু 1800 সালে জঙ্গলমহল নামে একটি জেলা গঠন করে, অর্থাৎ চুয়ারদের আন্দোলনে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাধ্য হয়ে কিন্তু তাদের জন্য একটি আলাদা জেলা গঠন করতে বাধ্য হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলন ব্যর্থ হলো, এখানে এটা 22-23 সালে এসেছিল। আমরা আগেও বলেছি হাজি শরীয়তুল্লাহ, দুদু মিয়া এবং তারপর নোয়া মিয়ার নেতৃত্বে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে 1818 থেকে 1906 সাল পর্যন্ত যে ফরাজি আন্দোলন গড়ে উঠেছিল তা কালক্রমে ব্যর্থ হয়। তার কারণ হচ্ছে যে নোয়া মিয়া, দুদু মিয়ার পরে নোয়া মিয়া যে আন্দোলনে ধর্মীয় যে দুদু মিয়া রাজনৈতিক এবং অর্থনৈতিক উপর গুরুত্ব দিয়েছিলেন, সেই পরবর্তীকালে আন্দোলনের নেতা নোয়া মিয়া তার থেকে সরে এসে কিন্তু ধর্মকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, যার ফলে কিন্তু এই আন্দোলন মুসলিম সমাজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে নোয়া মিয়া বা তার পরবর্তীকালে যারা নেতৃত্বভার গ্রহণ করেছেন তারা যথেষ্ট দুর্বল ছিলেন, যোগ্য নেতা বলতে যা বোঝায় সেই পরিমাণ যোগ্যতা ছিল না, বা সেই সময় অভিজাত সম্প্রদায় যারা ছিলেন তারাও কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেনি বা আন্দোলনকে সমর্থন করেনি। সর্বশেষ সেই সময় জমিদার, নীলকর বা ব্রিটিশ বাহিনী এদের উপর কিন্তু প্রচণ্ড দমননীতি চালায়, যার ফলে এই প্রচণ্ড ত্রিমুখী দমনের সামনে তারা কিন্তু এই ফরাজি বিদ্রোহীরা কিন্তু সাফল্য লাভ করতে পারেনি। পরবর্তীকালে দেখো কোশ্চেনটা, তিতুমির কেন স্মরণীয়? বাংলায় ওহাবি বা বারাসাত বিদ্রোহের অন্যতম নেতা হলেন মীর নিসার আলী বা তিতুমির হিন্দু ধর্মের সংস্কারের পাশাপাশি তিনি ব্রিটিশ সরকার, জমিদার, মহাজন ও নীলকরদের বিরুদ্ধে তিনি এক তীব্র প্রতিবাদ গড়ে তোলেন এবং এর জন্য তিনি বসিরহাট মহকুমায় বাঁশের কেল্লা কিন্তু স্থাপন করে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। পরের প্রশ্ন দেখো, বাঙালি শিক্ষিত সমাজের একটা অংশ কেন 1857 সালে মহাবিদ্রোহকে সমর্থন করেন? এটা 22 সালে প্রশ্ন এসেছিল। আমরা জানি 1857 সালে এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, অবশ্যই এর পেছনে একাধিক কারণ ছিল। এনফিল্ড রাইফেল সেখানে ঘিয়েতে আগুনের কাজটা করেছিল। যাই হোক, 1857 সালে নানা সাহেব, তাতিয়া টুপি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই প্রমুখের নেতৃত্বে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই মহাবিদ্রোহ ছড়িয়ে পড়লেও সেই সময়কার মধ্যবিত্ত শ্রেণীর একাংশ কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেননি। এর কারণস্বরূপ ঐতিহাসিকগণ যে দিকগুলোকে চিহ্নিত করেছেন তার মধ্যে কয়েকটা হলো যে মধ্যবিত্ত সম্প্রদায় মনে করেছিলেন যদি বিদ্রোহীরা সফল হয় তাহলে ভারতে আবার মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে, ফলে ভারতবর্ষে আবার কুসংস্কারাচ্ছন্ন বা অরাজকতা ছড়িয়ে পড়বে এবং তাদের যে হারানো বা তাদের যে স্ট্যাটাস বা কাজ বা যাই বলি না কেন সেটা তাদের কিন্তু নষ্ট হবে এবং বাংলা তথা ভারতের বিভিন্ন অঞ্চলে যে শিক্ষা, সমাজ সংস্কার ও বিজ্ঞানের যে অগ্রগতি দেখা দিয়েছে বা উত্থান দেখা দিয়েছে সেটা কিন্তু অবলুপ্ত হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখো, দক্ষিণ পশ্চিম এজেন্সি প্রথা গড়ে উঠেছিল কেন? এটা মাধ্যমিক 23 সালে এসেছিল। কোল বিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশ সরকার 1834 সালে ছোটনাগপুর অঞ্চলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি উপজাতি অধ্যুষিত এলাকা গঠন করেছিলেন এবং এর কারণগুলো হচ্ছে যে এই অঞ্চলের প্রশাসনিক অবস্থার উন্নতি করা,
আদিবাসীদের জন্য আলাদা নিয়মকানুন প্রবর্তন করা প্রয়োজন, কারণ তারা অনেক দিক দিয়ে পিছিয়ে আছে, কাজে তাদের কিন্তু বিশেষ সাহায্য বা সরকারি সাহায্য বা সহযোগিতা প্রয়োজন। এবং 3 নম্বর কোলদের জন্য কিন্তু পৃথক অস্তিত্ব স্বীকার করা। পরের কোশ্চেনটা দেখো, যেটা 2024 সালে এসছে, পাইক কাদের বলা হয়? বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চল, মেদিনীপুর জেলার উত্তর পশ্চিম অঞ্চল ও মানভূমের পূর্বাঞ্চলের যে জমিদাররা চুয়াদদের নিরাপত্তা রক্ষী হিসাবে নিয়োগ করত এবং এরাই ইতিহাসে পাইক নামে পরিচিত। অর্থাৎ চুয়াদদের যে নিরাপত্তা কর্মী যারা জমিদার নিয়োগ করতে তারাই পাইক নামে পরিচিত এবং এদের জমিদাররা নগদ অর্থে বেতন দেওয়ার পরিবর্তে খাস জমি দিত এবং সেই জমি ভোগ দখলে অধিকার দিত এবং সেই জমিতে কোনো কর দিতে হতো না এবং এই জমিকে বলা হয় পাইকান জমি। অনেক সময় তোমাদের অবজেক্টিভে আসে, একবার মনে পড়ছে একবার মাধ্যমিকে অবজেক্টিভে ছিল পাইকান জমি কাকে বলে, তোমরা কিন্তু অনেকেই পারোনি। এই জমি ছিল কিন্তু নিষ্কর। পরের প্রশ্নটাকে হেদায়েতি নামে কারা পরিচিত? এটার মাধ্যমিক 18 এবং 24 সালে এসেছিল। যে তিতুমির বা মীর নেসের আলী বাংলায় যে ওহাবি আন্দোলনের সূত্রপাত করেছিলেন তাকে বলা হয় তারিকা-ই মোহাম্মদিয়া, যার অর্থ হলো হজরত মোহাম্মদের নির্দেশিত পথে চলা এবং তিতুমিরের অনুগামীরা হেদায়েতি নামে পরিচিত ছিলেন এবং হেদায়েতে কথাটির অর্থ হলো সঠিক পথে পরিচালিত, অর্থাৎ সঠিক পথে মানে ইসলামের সঠিক পথে। অথবা গৌতম ভদ্রের মতে যে তিতুমিরের সময় ওয়াহাবি নামটিও কিন্তু প্রচলিত ছিল না। কি ছিল? হেদায়েতি। নেক্সট, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করে, এটা মাধ্যমিক 2025 সালে অর্থাৎ এইবারে এসেছিল। আমরা জানি 1855 সালে সিধু কানু, চাঁদ ভৈরব প্রমুখের নেতৃত্বে রাজমহলের বিস্তীর্ণ অঞ্চলে এই সাঁওতাল বিদ্রোহ দেখা দিয়েছিল এবং ভারতের ইতিহাসে এই সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। এই সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও নিম্নবর্ণের যারা হিন্দু ছিল, কামার, কুমোর, তাঁতি, ডোম, গোয়ালা প্রভৃতিরা কিন্তু এতে যোগদান করেছিল। এটা কেবল একটি উপজাতি বিদ্রোহ ছিল না, এটা ভারতীয় নিম্ন স্তরের সমস্ত জাতি উপজাতি জনগণের বিদ্রোহের মুখ হয়ে গিয়েছিল। 2 নম্বর, ব্রিটিশ সরকার বা ব্রিটিশ কোম্পানি সাঁওতালদের জন্য পৃথক উপজাতি ঘোষণা করলে ছোটনাগপুর অঞ্চলের জন্য সাঁওতাল পরগনা গঠন করা। অর্থাৎ এই আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে সাঁওতালদের কিন্তু একটা আলাদা পৃথকীকরণ করে দেয়, তাদের বসতির জায়গাটা একটা আলাদা করে দেওয়া হয় এবং কোম্পানি বাধ্য হয় সাঁওতালরা যে চিরাচরিত ঐতিহ্য বা প্রথা বা নিজস্ব আইন দ্বারা শাসিত হচ্ছে সেইভাবে কিন্তু তারা শাসিত হবে। পরের প্রশ্ন দেখো, বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয় কেন? এটাও 2025 অর্থাৎ এইবার এসেছিল। আমরা একটু আগেই বলেছি তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি বা বারাসাত বিদ্রোহ যে ব্যাপক আকার ধারণ করেছিল তা কিছুকালের মধ্যেই কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থতায় পর্যবেসিত হয়। এর কারণ হিসাবে যে চিহ্নিত করা যায় যে দিকগুলোকে বা কারণগুলো, তার মধ্যে অন্যতম হলো বিশাল সুসজ্জিত মোগল বাহিনী সুসজ্জিত ইংরেজ বাহিনীর সাথে আক্রমণ, অর্থাৎ সুসজ্জিত, অর্থাৎ এই তিতুমিরকে দমন করার জন্যই কিন্তু ব্রিটিশ বাহিনী পাঠানো হয়েছিল এবং তারা যথেষ্ট আগ্নেয়াস্ত্র, উন্নত আগ্নেয়াস্ত্র দ্বারা সজ্জিত ছিল। সেই আগ্নেয়াস্ত্রের সামনে তিতুমিরের আগ্নেয়াস্ত্র বা অস্ত্রশস্ত্র কিন্তু কোনো তুলনায় চলে না। দ্বিতীয়ত, বিদ্রোহীদের উন্নত মানের অস্ত্রশস্ত্র ও গঠনমূলক কর্মসূচি এবং 3 নম্বর, ব্রিটিশ কোম্পানি কামানের ব্যবহার ও যোগ্য নেতৃত্ব। অর্থাৎ ব্রিটিশ কোম্পানি কিন্তু এ সময় কামান ব্যবহার করেছিল, যেটা কিন্তু সাঁওতালদের বা তিতুমিদের তীর, ধনুক, বর্ষা, বল্লম দিয়ে এই কামানের প্রতিরোধ করা কিন্তু সম্ভব হয়ওনি, যার ফলে কিন্তু তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ বা বাংলার ওহাবি আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এই ছিল তৃতীয় অধ্যায়ে তোমাদের 2017 থেকে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো 2 নম্বর এসেছিলো সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করে দিলাম। আশা তোমরা একটু ভিডিওটা লং হলে একটু শোনো, বোঝার চেষ্টা করো, তাহলে যদি বুঝতে না পারো আমাদেরকে ডেসক্রিপশন বক্সে জানিও। আমি অবশ্যই আমার সাধ্যমতো দীর্ঘ যে 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা তার থেকে তোমাদের সমাধানের চেষ্টা করব, অবশ্যই করব। কতটা করতে পারি সেটা একবার সুযোগ দিয়ে দেখো, কোনো ভুলভ্রান্তি হয় বা তোমাদের কিছু যদি চাওয়ার থাকে আমাকে অবশ্যই জানিও, আমরা কিন্তু অবশ্যই দেব। আরেকটা কথা, তোমাদের মাধ্যমিকের খাতাটা কিভাবে লিখতে হয় আমরা কিন্তু বিগত বছরের 2017 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকের ইতিহাস, জীবনবিজ্ঞান, জড়বিজ্ঞান,
অঙ্ক, ভূগোল, বাংলা সব কটার সাবজেক্টে 7টা সাবজেক্টে কিন্তু তুলে ধরেছি বিগত বছরের সবচেয়ে ভালো উত্তরগুলোর সংকলন। কাজে তোমরা এটা যদি দেখো তাহলে বুঝতে পারবে টু দ্য পয়েন্ট লিখে কী করে কিন্তু পুরো নাম্বার পাওয়া যায়। আর কথা বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেছে। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকু, জীবনের প্রথম পরীক্ষা খুব ভালো হোক, শুধু পরীক্ষা নয় সারা জীবন সুন্দর সুখে সুস্থে আনন্দভাবে কাটুক, এটাই আমরা পরের বিষয়ের পক্ষ থেকে কামনা করি।